অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ। নানা ঘটনা অঘটনের পর আইপিএল থেকে বাদ মোস্তাফিজুর রহমান, যার জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই দেশের রাজনৈতিক অস্থিরতাও ছড়িয়ে পড়েছে ক্রিকেটেও। এই পরিস্থিতির দায় কার, এসব নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে বরাবরের মতো উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু। বাবু ভাই, স্বাগত। ধন্যবাদ অনিমেষ। বাবু ভাই, প্রথমেই মুস্তাফিজ ইস্যুতে আসি। ভারতের আইপিএল নিয়ে এই যে অবস্থান, এই অবস্থানের কারণে দুই দেশের কূটনীতিক পর্যায়েও কিন্তু যে সম্পর্কটা, সেই সম্পর্কেও কিন্তু বেশ একটা প্রভাব পড়েছে অবশ্যই। এবং এই যে তারা সিদ্ধান্তটা নিল, আসলে আইপিএলে মুস্তাফিজ ইস্যুতে যে সিদ্ধান্ত নিয়েছে, এটার মধ্যে তো একটা রাজনৈতিক বিষয় চলেই আসলো। এই খেলার মধ্যে আসলে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসায় ভারতের আসলে কতটা দায়, বা এটা কি বার্তা দিল ক্রিকেটে? প্রথমত, এটা ভালো বার্তা দিল না, এটা একটা অশুভ বার্তার পরিষ্কার আভাস, ইঙ্গিত। আমি বাঙালি, বাংলাদেশি, আমার কৃষ্টি কালচারে বাংলা আছে, আবার আমি জন্মগতভাবে বাংলাদেশি। আমি আমার দেশের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। এখন ভারতীয়রা, ওয়েস্ট বেঙ্গল, গোটা ভারত কি বলবে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে প্রধান দায়টা হচ্ছে ভারতের। বাংলাদেশে যে একটা ঘটনা ঘটেছে, সেটার দায় কিন্তু শুধু আমাদের সরকারের না, আমাদের গোটা জাতির। যে একজন একটা কি বলবো, একটা আমরা যেটা মাইনরিটি বলি, শব্দটা শুনতে কানে লাগে, কে পুড়িয়ে মারা হয়েছে, সেটার জের ধরে গোটা ভারতে, ইভেন বিজেপির ফ্রন্টলাইন লিডারদের মধ্যেও কেউ কেউ ওই একটি ঘটনাকে, আমি কিন্তু আবারও বলছি, ওই ঘটনার দায় আমাদের। আমরা সবাই সমব্যথী এবং লজ্জিত। শুধু দুঃখ প্রকাশ করেই মানে এটা হওয়া যাবে না, মানে পার পাওয়া যাবে না, দায় এড়ানো যাবে না। আমরা সবাই লজ্জিত, এবং বাংলাদেশের কোনো মানুষ কিন্তু সেই পুড়িয়ে মারাটাকে সমর্থন করেনি। কিন্তু সেই ঘটনাটা, তার আমি আত্মার শান্তি কামনা করছি, তার প্রতি আমার সমবেদনা এবং তার পরিবারের প্রতি আমি সমব্যথী হয়েই বলছি, সেটাকে অত ফোকাস করার কিছু ছিল না। আপনি বললেন যে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও কিন্তু এখন একটা ছেদ পড়েছে, বা একটা ব্যবধান, একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি আপনাকে খোলাখুলি বলি, I am not a diplomatic correspondent, even I am not a politics reporter. তারপরেও আমি বলছি, আজকে খেলার মধ্যে এই রাজনীতিটার অবতারণা ঘটিয়েছে ভারত। আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতে যারা উগ্রবাদী ধর্মীয় সংগঠন আছে, তারা রিয়াকশন করেছে। একইভাবে যদি ভারতে মুসলমানরা নির্মমতার শিকার হয়, বাংলাদেশেও কিন্তু আমাদের যারা ধর্মীয় সংগঠন আছেন, তারাও কিন্তু মিছিল মিটিং করেন, সমাবেশ করেন। এটা তাদের অধিকার আছে। যে জাতি একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সমব্যথী বা সমবেদনার প্রকাশ করবে। ভারতীয়রা বাংলাদেশের হিন্দুদের আক্রমণে সমবেদনার প্রকাশ করতেন, বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে একটা স্মারকলিপি দিতেন, তাহলে আমি বুঝতাম। তারা কি করলেন? উগ্রবাদী ভারতীয় ধর্মীয় সংগঠনগুলো মোস্তাফিজের উপর তারা চড়াও হলেন, যে মোস্তাফিজকে কোনোভাবে ভারতে খেলতে দেয়া যাবে না, বা মোস্তাফিজ খেললে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকবে। বিসিসিআই চিন্তা করে দেখলো, যদি এখন আমরা মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেই, তাহলে একটা বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা হতে পারে, এবং টুর্নামেন্ট, যেটা আপনি নিজে জানেন, ইটস এ কেস অফ 4,000 crore টাকা, 4,000 কোটি টাকার টুর্নামেন্ট, এটা কল্পনা করা যায় না। কাজেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ফর দেয়ার সেফটি মোস্তাফিজকে না করে দিয়েছে। আমি কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি আবার কনক্লুশনে আমি নিউট্রাল কমেন্টও করব। না করে দিয়েছে KKR, সেটা মেনে বলে দিয়েছে, না, মোস্তাফিজকে আমরা 9,20,00,000 রুপিতে কিনলেও তাকে খেলাতে পারবো না। তো এই মেসেজটা যখন বাংলাদেশে আসলো,
তখন তো আমাদেরও তো একটা রিপারকেশন হবে। আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার, হিস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আইপিএলে হয়েছে, বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনো 9,20,00,000 রুপিতে বিক্রি হননি, ইভেন সাকিবও না, রাইট। আশরাফুল তামিম খেলেছেন তারাও না। এখন এই যে প্রায় 12 লাখ টাকা তার সঙ্গে, 12 কোটি টাকা তার সঙ্গে চুক্তি হয়েছিল, তারপরও তাকে না করে দেওয়া হলো, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বিবাদ হাঙ্গামা কিছুই নেই। আমি বলছি না যে সেটা একটা অতি তুচ্ছ ঘটনা, আবারও বলছি এ ধরনের ঘটনা দুঃখজনক, এবং জাতি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমিও লজ্জিত। কিন্তু ভারতীয় রাজনৈতিক দলগুলো যেটা করলো, তারা সমবেদনা প্রকাশ করতে পারতো, সমবেদনা প্রকাশের কিন্তু অনেক ভাষা আছে, তারা এক্সট্রিম ভাষাটা নিল। মোস্তাফিজকে খেলতে দেয়া যাবে না আইপিএলে, যদি মোস্তাফিজ আসে তাহলে আমরা দেখে নেব। ব্যাপারটা হলো এরকম। বিসিসিআই খুব স্বাভাবিকভাবেই ব্যাকফুটে চলে গিয়ে কেকেআরকে বলেছে তোমরা তাকে নিও না। তো এটা যদি তারা করতে পারে, তাহলে আমাদেরও তো কিছু করণীয় আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক তাই করেছে। আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটা বিসিসিআই ভারত সরকারের মুখাপেক্ষী হয়ে এটা ট্যাকেল করতে পারত, যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটার জের হিসেবে ভারতে কিছু প্রতিবাদ হচ্ছে, যারা হিন্দু ধর্মীয় সংগঠন আছেন তারাও সমবেদনা জানানোর চেষ্টা করছেন, কিন্তু সেই সমবেদনাটার ভাষাটা যখন ক্ষোভ এবং দাঙ্গা বিক্ষুব্ধ হয়, তখন তো সেটা খুব পজিটিভ কিছু না। বিসিসিআই অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমি বলবো এটা ট্যাকেল করতে পারেনি। ট্যাকেল করতে পারেনি বলেই তারা হয় করতে পারেনি, নচেত তাদের ট্যাকেল করার ইচ্ছাই কমতি ছিল, যে কারণে তারা কি ট্যাকেল করেছে, ওই ভারতীয় উগ্রবাদী ধর্মীয় সংগঠনগুলোর স্টেটমেন্ট, হুমকি ধামকির প্রতিবাদে তাদেরকে, তাদের মুখ বন্ধ না করে, তাদের স্টেপগুলোকে একদম স্টপ না করিয়ে দিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটারকে না করে দিয়েছে। তো এটা তো বাংলাদেশের রিয়াক্ট করারই কথা। কাজেই আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এখন একদমই রাজনৈতিক হয়ে গেছে, কারণ ঘটনাটাকে রাজনৈতিক রং দেয়া হয়েছে। আর আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলে নেই অনিমেষ, 47-এ দেশ বিভাগের পর পাকিস্তানে যেহেতু মাইনরিটি খুবই কম, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম, ভারতে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার নজির কি এই শুধু এই একটি? আর এই ঘটনা দিয়ে কি আপনি বলতে পারেন যে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে? যদি তাই থাকতো তাহলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনকে লিটন দাস, আমি মনে করি ভারতীয় ক্রিকেট বোর্ড না, শুধু ভারত সরকারেরও এই বোধোদয়টা হওয়া উচিত ছিল যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই আছে। এটি একটি ঘটনা যেটা ভারতে ঘটে না। ভারতে প্রতি মাসে কাশ্মীর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রাজ্যে আপনি যে দেখেন, মুসলমানদের উপর কোনো না কোনো জায়গায় অত্যাচার হয়, মুসলমান নিধনও ঘটে, অথচ নাম পড়ে যায় মুসলমানরা জঙ্গি দাঙ্গা হাঙ্গামা বাঁধায়। তা ভারতে তো এই ঘটনা আরো বেশি। তা ভারতের এই ঘটনার জের ধরে কখনো কি বাংলাদেশ বলেছে আমরা ভারতে যাব না? কিন্তু এবার কেন না করলো? আমার কাছে মনে হয় যে এই ঘটনাটাকে ভারতের প্রচার মাধ্যম, তাদেরও দায় আছে। তারা এই ঘটনাটাকে এমন একটা ভাব দেখাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা মোটেও নিরাপদ না, এবং হিন্দুদের কোনো রকমের কোনো মান সম্ভ্রম এবং কি বলবো জীবনের নিশ্চয়তা নেই, তারা একেবারে একটা কোনো রকমে বেঁচে আছে। ব্যাপারটা তো তা না। বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আদর্শ। একটা বিচ্ছিন্ন ঘটনা 1 মাসে 2 মাসে 6 মাসে বছরে একবার ঘটতেই পারে। আবারও বলছি, আমি এই যেটা ঘটেছে সেটা ঠিক তাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে নিয়ে ভারতীয় প্রচার মাধ্যম এমনভাবে লিখতে শুরু করেছে, আমি কালকে পর্যন্ত পড়েছি, ইভেন আনন্দবাজারের মতো যে পত্রিকাকে আমরা বলি যে প্রণিধানযোগ্য, আমরা একটা একটা আদর্শ মেনে চলতাম, সেখানেও কিন্তু উস্কানিমূলক কথা লেখা থাকে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নেই, এটা এস্টাবলিশ করতে চাচ্ছে ভারতের প্রচার মাধ্যম এবং ভারতের ধর্মীয় সংগঠনগুলো। ভারত সরকার এবং বিসিসিআই সেটাকে ট্যাকেল করতে পারেইনি, বরঞ্চ বাংলাদেশের একজন ক্রিকেটারকে
না করে দিয়ে সোজা কথা গরম কড়াইতে তেল ঢেলে দিয়েছে। কাজেই এখন বাংলাদেশে যে দাঙ্গা বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়নি, সেটাই তো আমি এই জন্য আমাদের দেশবাসীকে আমি মনে করি ধন্যবাদ জানানো। কথা খেলায় আসলে এই রাজনৈতিক বিষয়গুলো না নিয়ে আসাই এবং ভালো ছিল। আমার শেষ কথা হচ্ছে, অবশ্যই ভারতকে এইসব ব্যাপারে চিন্তা করা উচিত, পরের উপরে দোষ না চাপিয়ে। আমারও যে দোষ থাকতে পারে, আমিও যে ফল্ট করতে পারি, এটা ভারত সরকার, বিসিসিআই সবারই চিন্তা করা উচিত। ভাই, আমরা জানি যে এই ইস্যুটাকে কেন্দ্র করে অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তারা বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে। এবং এই যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, আইসিসির কাছে তারা আবেদনও জানিয়েছে, এটাতে কি মনে হচ্ছে, এই চাওয়াকে কিভাবে দেখবে আইসিসি, বা কোনো পজিটিভ সিদ্ধান্ত কি নেবে তারা? কি মনে হচ্ছে? গতকাল তো রোববার ছিল, এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন আছে এবং আমাদের স্বাভাবিক মোস্তাফিজ ইস্যুতে কিন্তু এখন আপনি বলেন বাংলাদেশের অলমোস্ট গোটা বাংলাদেশ এক হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে এখানে ভারত বাংলাদেশ ব্যাপারটা না চিন্তা করে এখন আমি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। আমার একজন প্লেয়ারকে নিলামে উপযুক্ত মূল্য দিয়ে কেনার পর যখন তাকে না নেয়ার কথা বলে দেওয়া হয় বিসিসিআই থেকে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড থেকে, এবং সেটা মেনে আবার যখন কেকেআর যখন তাকে না করে দেয়, এটা কিন্তু ফার্স্ট অফ অল আমাদের জন্য একটা ইনসাল্ট, এটা কিন্তু অপমান, একটা লজ্জার। আমি কিন্তু বিক্ষুব্ধ হবার আগে আমি আমার দেশবাসীকে বলবো, ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করতে হবে। এটা কিন্তু আমাদের জন্য লজ্জার। আমি ধন্যবাদ দিই খালেদ মাহমুদ সুজনকে, তিনি পরশুদিন আমার সঙ্গে কথা বলতে গিয়ে এই কথাটা বলেছিলেন যে বাবু এটা কিন্তু আমাদের জন্য লজ্জার, যে আমাদের একজন প্লেয়ারকে, বৈধ প্লেয়ার, এমন না যে তার রেজিস্ট্রেশনে ঘাপলা আছে বা অন্য কোনো কিছু, বা এমন না যে পারফরমেন্স খারাপ তাকে মাঝপথে বিদায় করে দেওয়া হয়েছে, বৈধ প্লেয়ার, তাকে 9,20,00,000 রুপিতে কেনার পর তাকে না করে দেওয়া হলো, তোমাকে নেওয়া যাবে না বা তুমি খেলতে পারবে না। তো এটা তো লজ্জার। তো এই লজ্জাটা তো আমরা পেয়েছি, এখন আমাদেরও তো একটা স্টেপ নেওয়ার আছে। এখন আমরা শুধু লজ্জা ঢাকতেই নয়, আমাদের একটা প্লেয়ারকে যখন বিসিসিআই তথা ভারত সরকার, এখানে কেকেআরের প্রসঙ্গ আসবে না, নিরাপত্তা দিতে পারেনি বা নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা তারা তৈরি করতে পারেনি, আপনার ঠিক 25 তারিখে বাংলাদেশ টিম চলে যাওয়ার কথা, এই 25শে জানুয়ারি, দ্যাট ইজ আজকে 5 তারিখ, 20 দিনের মাথায় বাংলাদেশ টিমের ভারতে যাওয়ার কথা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। এই 20 দিনের মধ্যে 15 জন প্লেয়ার, কোচিং অ্যান্ড সাপোর্টিং স্টাফ অ্যান্ড টিম অফিসিয়ালস মিলে আমি হিসাব করেছি 28 থেকে 30 জনের বহর। এই বহরকে কিভাবে কলকাতায় 3টি ম্যাচ, মুম্বাইতে 1টি ম্যাচ, কিভাবে ভারত সরকার এবং বিসিসিআই নিরাপত্তা দিত, এবং আমাদের দেশের ক্রিকেটারদেরকে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিসিবি বা কেন ঠেলে দেবে? কাজেই আমি মনে করি যে ডিসিশন নেয়ার রাইট ডিসিশন নিয়েছে বিসিবি। অ্যাট দ্য সেম টাইম থ্যাঙ্কস টু গভর্নমেন্ট, আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি টাইমলি রিয়্যাক্ট করেছেন এবং তিনি বলেও দিয়েছেন ক্রিকেট বোর্ডকে যে আসলে এই সার্কামস্ট্যান্সেসে, এই পরিবেশ, এই প্রেক্ষাপটে ভারতের এই আচরণের পর বাংলাদেশের এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাওয়া সমীচীন না, বা ঠিক হবে না, এবং বাংলাদেশ যাতে না যায় তিনি বিসিবির কাছে সেই বার্তাটি দিয়েছিলেন, এবং সেটা মেনেই বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে যে আমরা ভারতে খেলবো না, আমরা বিকল্প দেশে খেলতে চাই। তাদের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা কোনো কেন আসেনি? কালকে ছিল রোববার, আরব আমিরাতে আইসিসির প্রধান কার্যালয় তো বন্ধ ছিল। কাজে আমার ধারণা আজকে সোমবার বা কালকে মঙ্গলবার নাগাদ অবশ্যই আইসিসির একটা ভার্সন পাওয়া যাবে। তবে একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই পরিস্থিতিতে আইসিসি হয়তোবা বাংলাদেশের খেলাগুলো, যেহেতু আমরা অনেকেই জানি, অনেকে কেউ জানি না, যে শ্রীলঙ্কাও কিন্তু সহ-আয়োজক। পাকিস্তান তো সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে। কাজেই বাংলাদেশের 4টি ম্যাচই শ্রীলঙ্কায় হতেও পারে। এখন আইসিসিকে বাংলাদেশ কিভাবে কনভিন্স করে, কারণ ভারত তো নিশ্চয়ই চাইবে বাংলাদেশকে খেলাতে, তাদের নিজেদের এখন মুখ রক্ষার জন্য। তাদের কাছে তো এখন ব্যাপারটা মুখ রক্ষার হয়ে গেছে, যে অন প্রোটেস্ট বাংলাদেশ যে শুধুই নিরাপত্তার কারণে ভারতে যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা না, পাশাপাশি অন প্রোটেস্টও কিন্তু আছে। এই কথাটা হয়তো কেউ বলছেন, কেউ বলছেন না, আমি বলে ফেললাম। আপনি আমার দেশের একটা প্লেয়ারকে নিয়ে, বৈধ প্লেয়ারকে কোনো কারণ ছাড়া
আমার দেশে পাঠিয়ে দিবেন, তো তোমাকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না, আর আমি সেটা মেনে নিব। আজকে মোস্তাফিজের অপমান সারা বাংলাদেশের ক্রিকেট কমিউনিটির অপমান। কাজেই ভারতের প্রতি এখন আমাদের ক্রিকেটাররাও বিক্ষুব্ধ, আমাদের জাতীয় দলেরও আবার নিরাপত্তাটা এখন প্রশ্নের মুখে। কাজে দুই মিলে যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যে এই মুহূর্তে ভারতে খেলা বন্ধ করা, ভারতে না গিয়ে অন্যত্র খেলা, সেই সিদ্ধান্তটাই সরকারও চেয়েছে এবং বিসিবি সেভাবেই আইসিসির কাছে চিঠি দিয়েছে, আবেদন করেছে। একটা বিষয় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে বাবু ভাই, এবং যারা ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট দেখেন, বাংলাদেশের ক্রিকেটের ফলোয়ার, এবং যারা অন্যান্য দেশেরও ক্রিকেট দেখেন, আমরা বা আপনারা সবাই মিলে আমরা জানি যে আইসিসির উপরে কিন্তু ভারতের একটা বিশেষ বিশেষ প্রভাব রয়েছে, আমরা সবাই এটা জানি। সেই ক্ষেত্রে এই যে সম্পর্কের অবনতিটা বা এই ধরনের আবেদন সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই অবস্থানে বাংলাদেশের ক্রিকেটের জন্য কোনো ক্ষতিকর প্রভাব পড়তে পারে কিনা, কি মনে হয় আপনার? ক্ষতিকর প্রভাব পড়তে পারে না এটাও আমি বলবো না, ক্ষতিকর প্রভাব পড়বে ফেলবে না বা কোনোই ক্ষতি হবে না বাংলাদেশের ক্রিকেটের সেটা আমি বলবো না, কিন্তু ওই পড়বে এটা বলতে গিয়ে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনভিপ্রেত ঘটনা এড়ানোই তো মানবতার একটা পার্ট। অবশ্যই আমি আপনার সঙ্গে একটা অনাকাঙ্ক্ষিত আচরণ, শিষ্টাচার বহির্ভূত আচরণ, ভদ্রতার বাইরে গিয়ে আচরণ করব কেন? তারপরই তো হচ্ছে পক্ষ বিপক্ষের প্রশ্ন। তা আমার বোধ উপলব্ধি বলে যে অবশ্যই আপনি যেটা বললেন যে ক্রিকেট ওয়ার্ল্ডে ভারতের অবস্থান বাংলাদেশের তুলনায় অনেক শক্ত, সমৃদ্ধ এবং অনেক বিস্তৃত, এবং আইসিসির বর্তমান চেয়ারম্যানও একজন ভারতীয়। এখন সেটা আমার কথা না, আমার কথা হচ্ছে যে বাংলাদেশ তাদের অন প্রোটেস্ট এবং তাদের নিরাপত্তার ঝুঁকি অনুভব করেই অন্য দেশে খেলতে চেয়েছে। এখন ভারতকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। ভারত যদি পাকিস্তানের মতো করে নেয় যে পাকিস্তানের সঙ্গে আমাদের রাজনৈতিক বৈরিতা, আমরাও পাকিস্তান যাব না, পাকিস্তানও যেন আমাদের দেশে না আসে, ভারত কি সেটা চায়? আবারও বলছি, এটা রাজনৈতিক কথা হয়ে যায়। ভারত যদি বাংলাদেশের সাথেও সে সম্পর্ক তৈরি করতে চায় তাহলে ভিন্ন কথা। বাট আমি এমনি মনে করি যে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেও ভারতের সঙ্গে বাংলাদেশের অতীত বলে ভালো সম্পর্ক। আমি আজকের এই দিনে গোটা বাংলাদেশ হয়তো বিক্ষুব্ধ, তারপরেও বলছি এবং স্মরণ করছি আইসিসির ফরমার প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার কথা, যিনি জাতিতে বাঙালি নন, তবে পশ্চিম বাংলায় সেটেল ছিলেন। তিনি আইসিসি চেয়ারম্যান থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে, এবং বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ক্ষেত্রে তখন আমি দৈনিক জনগণে চাকরি করি, যথেষ্ট অবদান আছে। আমি জেনে শুনে অথরিটি নিয়ে এই কথাটা বলছি। এটা কেউ কেউ বলেন যে ডালমিয়া বাংলাদেশকে একটা গিফট দিয়েছিলেন এই টেস্ট স্ট্যাটাস, কারণ অন দ্যাট পিরিয়ড উই ওয়ার নট রেডি। তো সেই দৃষ্টিকোণ থেকে বলছি, ভারত বাংলাদেশের ক্রিকেটের পরীক্ষিত মিত্র ছিল। এখন সেই মিত্র থেকে যদি শত্রুতে পরিণত হতে চায় বা বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলতে চায় ভারত, তাহলে তো বাংলাদেশের কিন্তু করণীয় নেই। আমরা ভৌগোলিকভাবেও আয়তনে ছোট দেশ, ক্রিকেট শক্তি হিসেবেও ভারতের চাইতে ছোট, বাট ভারতের কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ আমরা মেনে নেব কেন? আমার প্রশ্নটা সেখানে। ভারত ভারতের জায়গায় থাকবে, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। আমার মনে হয় ক্রিকেটীয় সম্প্রীতি, ক্রিকেটীয় কূটনীতি, শিষ্টাচার মেনেই বিসিসিআই এর উচিত বিসিবির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রাখা। তাতে যে শুধু বাংলাদেশ, আমি জানি হয়তো নিশ্চিতভাবেই আপনি এরপর একটা সম্পূরক প্রশ্ন করবেন যে ভারত যদি বাংলাদেশে না আসে বা ভারতের সঙ্গে যদি বাংলাদেশের খেলা না হয়, তাহলে তো বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতি হবে। এটা গোটা দেশের সবার জ্ঞাতার্থে বলছি, হ্যাঁ এটা হবে। কারণ একটা বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ আয়োজন করে বিসিবি যত টাকা আর্ন করতে পারবে, অন্য কোনো দেশের সঙ্গে সিরিজ আর্ন করে ততটা আর্ন করতে পারবে না। সেই আয়টা কিন্তু নট অনলি বিসিবির, আমার দেশের। তো সেই সুযোগটা কিন্তু বাংলাদেশের হাতছাড়া হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। তারপরও বলছি, আমি মনে করি বাংলাদেশের মান মর্যাদা আগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানেই বাংলাদেশ সরকার। আসলে কোনো জায়গায় ভারত আমাদেরকে হেয় প্রতিপন্ন করে কোনো কিছু করতে চাইলে বিসিবি মেনে নেবে কেন? কিন্তু আবারও বলছি, এটা ভবিষ্যতে হয়তো বিসিবির উপরে
ইকোনমিক্যালি একটা নেগেটিভ ইফেক্ট ফেললেও অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করছি যে বিসিসিআই বা ভারত সরকার আসলে এটা টিকিটীয় দৃষ্টিভঙ্গিতেই নিবে এবং ভবিষ্যতে বিষয়গুলো খুব সুন্দরভাবে পরিচালনা করবে এবং শেষ পর্যন্ত আমাদের আবেদন অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনটা কোথায় গিয়ে থাকে, তারা আবেদন করেছে যে তারা খেলতে যাবেন এবং হয়তো শ্রীলঙ্কায় যেতেও পারে, সেটার সিদ্ধান্ত আমরা হয়তো আজকালকের মধ্যে জানবো। আরও বিষয় নিয়ে আলোচনায় আসবো বাবু ভাই, আমরা আলোচনা করছিলাম, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি আমরা। দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন, আমাদের সাথেই থাকবেন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে all time চলে healthy life, জীবনের সাথে চলে high five all time, ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ। জীবনের সাথে চলে high five all time healthy life, জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ। বিরতির পর আরও একবার আমন্ত্রণ সবাইকে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে, বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। বাবু ভাই, একটু প্রসঙ্গটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চাই, সেটি হচ্ছে বিশ্বকাপ দল নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশ্বকাপ দলটি কেমন হলো? জাকের আলী অনিককে বাদ দেওয়া হয়েছে, এটি একটি সংবাদ ছিল আমাদের কাছে। এই জাকের আলীর বাদ পড়াটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই এবং টোটাল বিশ্বকাপ দলটা কেমন হলো এই বিষয়ে জানতে চাই, বা স্পেসিফিক কোনো খেলোয়াড়ের অভাব বোধ করছেন কিনা আপনি, এটাও একটু জানতে চাই, সব মিলিয়ে ছোট করে। সে অর্থে আমি কারো অভাব অনুভব করছি না, বাট একটা কথা জানেন তো, এটা এখন টিভি রিভিউয়ের অনেক আধুনিক সরঞ্জাম চলে এসছে। লেগ স্টাম্পের বাইরে পিচ পড়েছিল কিনা, বা বলটা আদৌ ব্যাট প্যাড নাকি প্যাড ব্যাট, সেগুলো আম্পায়াররা খুঁটিয়ে দেখেন। অবশ্যই। তারপরেও কিন্তু এখনও লেগ বিফোর সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেকেই আনস্যাটিসফাইড থাকেন। দেখবেন থার্ড আম্পায়ারের ডিসিশনে এলবিডব্লিউ হওয়ার পরও অনেক ব্যাটসম্যানকে দেখবেন মাথা নেড়ে না বোধ হয় এরকম। তো টিম সিলেকশনটাও ঠিক তাই, এটা সবাইকে সন্তুষ্ট করা কিছুটা থ্যাঙ্কসলেস জবের মতো, একটু টাফ। কাজেই বিতর্ক প্রশ্ন ছিল, আছে, থাকবেই, বাট আমি সে অর্থে কাউকে ফিল করি না। দুজন ক্রিকেটারের জন্য আমার একটু মানে মনে হয়েছে যে তাদেরকেও কনসিডারে আনা যেতে পারত। একটা হচ্ছে রিপন মণ্ডল, হি ইজ ডুইং ভেরি ওয়েল, প্রমিজিং, এবং সবচেয়ে বড় কথা কি সবটুকু দিয়ে চেষ্টা করার একটা প্রবণতা আছে। ইভেন হাসান মাহমুদ, তানজিম সাকিবের জায়গায় তাদের কথা ভাবা যেত। তানজিম সাকিব কোনো একদিন খুব ভালো বল করেন, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই ভাইটাল ওভারগুলোতে তার অনেক খরুচে বোলিংয়ের দৃষ্টান্ত রয়েছে। সেই দিক থেকে আমার মনে হয় হাসান মাহমুদেরও ইয়র্কার দেওয়ার ক্ষমতাটা খুব ভালো। রিপন মণ্ডল প্রমাণ করেছেন, ইমার্জিং ক্রিকেটেও আমি তাকে দেখেছি, আপনিও দেখেছেন, ইন্ডিয়ার বিপক্ষে বলেন ভাইটাল ম্যাচগুলোতে হি ক্যান বোল ইয়র্কার। কাজেই ইয়র্কার লেন্থ ছাড়া আসলে ডেথ ওভারে ব্যাটসম্যানকে হাত খুলে খেলা থেকে আটকানোর কোনো রাস্তা নেই। আর আমাদের তো ফ্রন্ট লাইনে তাসকিন, মোস্তাফিজ, শরীফুলরা রয়েই গেছে। এই জায়গাটায় একটা কথা। আর একটা আমার সংশয় আছে, সেটা হচ্ছে নুরুল হাসান সোহানকে নিয়ে। নুরুল হাসান সোহানেরও কিন্তু অবস্থা আমাকে যদি বলেন খুব ছেঁড়া বেড়া বলি, মোটেই ভালো না। জাকের আলী অনেক ন্যাশনাল টিমের হয়ে ব্যর্থ হচ্ছেন, সোহান ন্যাশনাল টিমের হয়েও পারছেন না, ইভেন বিপিএলেও আমি দেখলাম কালকের ম্যাচেও তিনি একটা 4 হাঁকাতে পারেননি শেষের দিকে, একে একটা ডাবলস হয়েছে, সেটাও একটা এরিফেরি শট, একটা মানে এলোমেলো শটে 7 বলে 7 করেছেন। তো কাজেই বোঝা যায় যে সোহানও কিন্তু ফর্মে নেই। এখন জাকের আলীকে না নিয়ে সোহান যদি ক্লিক না করেন, সোহানকে তো কোনো না কোনো ম্যাচ খেলানো হবে বা তিনি হয়তো খেলবেন, তখন কি হবে এইটা নিয়ে আমি চিন্তা করি। বাট তারপরেও যে 15 জনকে সিলেক্ট করা হয়েছে, আমার মনে হয় সেই অর্থে টিম নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। শেষ করবো আমরা আলোচনা একদমই শেষ প্রান্তে। শেষটায় জানতে চাই একদমই খুব অল্প কথায়, যদি শ্রীলঙ্কার মাটিতে আমাদের খেলা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে এটা প্লাস পয়েন্ট হবে না মাইনাস পয়েন্ট হবে? সেক্ষেত্রে বাংলাদেশের সব মিলিয়ে ওয়ার্ল্ড কাপে যাত্রাটা কতদূর হতে পারে? আপনি যদি ঠিক এই মুহূর্তের কথা বলেন,
এই মুহূর্তের কথা বলেন, আপনি জানেন যে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং কলকাতার অন্তত 80% ওপরে হচ্ছেন বাঙালি। এবং আপনি যদি ইতিহাস ধরেন 46 থেকে নিয়ে এ পর্যন্ত এই 80% কিন্তু প্রায় 40% আমাদের বাংলাদেশ থেকে যাওয়া। কাজেই তাদের একটা সফট উইকনেস বাংলাদেশের প্রতি আছে, এটা মিথ্যা কথা না, আমি বিশ্বাস করি, এটা অন্তত আমি এটা বিশ্বাস করতে চাই। Right. এখন সেই দিক থেকে কলকাতায় হয়তো বাংলাদেশ বাঙালিদের সাপোর্টটা পেত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সাপোর্টটা থাকতো কিনা সেটাও কিন্তু সেটাও একটা বড় প্রশ্ন, একটা অবশ্যই। বড় প্রশ্ন। বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতীয়রা, ভারতীয় প্রচার মাধ্যম ধরেই নিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অবিরাম অত্যাচার হয় এবং সংখ্যালঘু নিধন করা হয় প্রতিনিয়ত, এই রং কনসেপ্টে তারা আছেন। সেটা নিয়ে হয়তো বা বাংলাদেশ এখন সমর্থন তো পেতই না, উল্টা বিদ্রুপের মুখে পড়তে পারত। সেদিক থেকে আমি বলবো শ্রীলঙ্কা সেফ জোন এবং শ্রীলঙ্কান উইকেটের সাথে বাংলাদেশের টিম কম্বিনেশনের, এবং আপনি দেখেন বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শেষ সিরিজ জিতেও এসেছে। কাজে আমার কাছে মনে হয় এটা সাপে বর হতে পারে আমাদের জন্য। বড় হতে পারে। এবং আমাদের মোরালেস এই বাংলাদেশ যে স্কোয়াডটা হয়েছে বিশ্বকাপের প্রায় সব খেলোয়াড়ই শ্রীলঙ্কায় খেলেছেন এবং আমাদের টিমের যে গঠন শৈলী, হ্যাঁ। 3 জন স্পিনার 5 জন পেসার আছেন, হ্যাঁ, তারা সবাই মোটামুটি শ্রীলঙ্কান উইকেটে কার্যকর হতে পারেন বলে আমার বিশ্বাস। এখন ওই আমরা আলোচনার মধ্যে সবসময় যে কথাটা বলি, এন্ড অফ দ্য ডে তাদের আত্মনিবেদনটা কতটা থাকবে সেটাই দেখা, এবং গিভেন ডেতে তারা কেমন করে সেটাই দেখার বিষয়। বাবু অনেক অনেক ধন্যবাদ, আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শকদের জন্য একরাশ শুভেচ্ছা, অনেক বিলম্বে হলেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, শুভকামনা। দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের ইন্ডিয়া যাওয়ার, বিশ্বকাপে এই না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শেষ পর্যন্ত কতটা কার্যকর হয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশের খেলাগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া হয় কিনা, এটাই এখন অনেক বড় দেখার বিষয় এবং সেটা ঘটে কিনা সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। প্রত্যাশা করব বাংলাদেশ বিশ্বকাপে তাদের যাত্রাটা শুভ হবে, সেই প্রত্যাশায় আজকের আয়োজন এখানে শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন, দেখছিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ।